নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। আজকের জনমতে যে বিষয়টা আপনাদের কাছে তুলে ধরবো, অবশ্য প্রথমে একটু বাংলাদেশ নিয়েই আসতে হবে। আচ্ছা, হঠাৎ আমরা বাংলাদেশে ছিলাম টানা 8 মাস, কেন পাকিস্তানের দিকে যেতে হলো? একটা কথা নিশ্চয়ই জনমতে আপনারা শুনেছেন, বারবার করে বলেছি যে এই মুহূর্তে হয়তো বাংলাদেশটা ইস্যু রয়েছে, কিন্তু দৃষ্টিটা কোথাও রয়েছে অন্যদিকে। তার কারণ হচ্ছে, খবর আসছিল বিভিন্ন রকমভাবে যে এপ্রিল মাসটা পড়লে পাকিস্তানের গতিবিধিটা কী হবে। তার কারণ পাকিস্তানের এই যে সীমানাটা যেটা রয়েছে ভারতের সাথে, যে জায়গাটায়, তা একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে পীর পাঞ্জাল রেঞ্জ। এই পীর পাঞ্জাল দিয়েই কিন্তু বরাবর পাকিস্তান আক্রমণটা হেনেছে ভারতের উপর। মানে জঙ্গিদের এই পীর পাঞ্জাল রেঞ্জে রাখাটা অনেক সুবিধাজনক। তার কারণ হচ্ছে ওটা ভীষণ রুক্ষ পাথুরে এবং একটু জনমানবহীন এবং গভীর জঙ্গল। এই পীর পাঞ্জাল রেঞ্জে ঢুকে গিয়ে লুকিয়ে পড়ার সুবিধা, তারপর প্ল্যান মতো বিভিন্ন জায়গায় জায়গায় চলে যায় হচ্ছে জঙ্গিরা। আশ্রয় দেয় লোকালরা, লোকাল যারা যারা রয়েছে, যাদেরকে বলা হয় অ্যাসেট। অ্যাসেট বলতে কেউ কেউ আছে অ্যাসেট, কেউ আছে ডিপ অ্যাসেট। ডিপ অ্যাসেটরা এমনভাবে জনগণের মধ্যে মিশে থাকে যে যাদের চিহ্নিত করা মুশকিল। এইভাবেই কিন্তু যদি আমরা দেখি 50, 60, 70, 80 এবং 71-এর পর, বাংলাদেশ হবার পর, দেশটি গঠন হবার পর, পাকিস্তান ক্রমান্বয়িকভাবে এইভাবে করে গেছে তার বিভিন্ন স্ট্র্যাটেজিগুলো। 90-এর দশক থেকে এটা চূড়ান্ত লেভেলে চলে যায়, 2025 পর্যন্ত রয়েছে। এইবার এটাতে একটা বড় রকমের ক্র্যাকডাউন চলছে। ক্র্যাকডাউন ইন ট্রু সেন্স কীভাবে চলছে সেগুলো এক এক করে আসবো। কিন্তু এবার যে বাংলাদেশের হঠাৎ দেখছি একটু সুরের পরিবর্তন, সুর ভীষণভাবে হচ্ছে বাজছিল আর কি। 5ই আগস্টের আগের থেকে আপনাকে আমি বলছি, এপ্রিল থেকে শুরু হয়েছিল বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কট। ভারতীয় পণ্য বয়কট দিয়ে শুরু হয়েছিল। প্রথমে এটা মোমেন্টাম পায়নি, ধীরে ধীরে মোমেন্টামটাকে তুলে ধরা হয় এবং মোমেন্টামটা যেই মুহূর্তে একটা নির্দিষ্ট রূপ পায়, ঠিক তখন একটা পরিস্থিতি গিয়ে তৈরি হয় যে এবার নেক্সট পর্যায়ে যাবে। মেটাকুলাস ডিজাইন এইভাবেই ছিল। এবং তারপর অগাস্ট মাসের ঘটনা ঘটার পর তীব্র ভারত বিদ্বেষ, ভারতকে দেখে নেব, ভারতের চোখে চোখ রেখে কথা বলবো। ভারতের সাথে যুদ্ধ ঘোষণা করেনি, কিন্তু যুদ্ধটা ঘোষণা করেছিল নিজের দেশের জনগণের উপর। সেই দেশের যারা ক্ষমতায় এলো, সেই ক্ষমতাবানরা দেখালো যে আমরা পাশে আছি, কিন্তু আদবে পাশে নেই। এবং গোটা পৃথিবীতে যাতে একটা অন্য ভালো ভাবমূর্তি তৈরি হয়, সেই কারণে দুর্গাপুজোর সময় সেনাবাহিনী দিয়ে, গার্ড দিয়ে দুর্গাপুজো করানো, নানা কিছু হয়েছে। কিন্তু একের পর এক হিন্দু টিচারদের বহিষ্কার, প্রধান শিক্ষকদের বহিষ্কার, প্রফেসরদের বহিষ্কার, বিভিন্ন জায়গায় প্রবল চাপ, মানে যাতে তাদের জীবন অতিষ্ঠ করে দেওয়া যায়, এরকম পর্যায়ে চলছিল। এবং যেভাবে আর কি হিন্দুরা সংগঠিত হয়েছিল মাত্র 8টা দফার দাবিতে, সেই দফাকে দফা দফা করে ছেড়েছে হচ্ছে বাংলাদেশ প্রশাসন। এবং উগ্র বিদ্বেষ, বয়ান, হঠাৎ দেখছি সুর বদল, এবং সবাই নির্বাচনের জন্য খুব মানে দেখাচ্ছে। এই কিছুদিন আগে বলছিল নির্বাচন আবার কিসে, ডিসেম্বর, পারলে জুন, পারলে 5 বছরই ক্ষমতায় থাকবো। কে কি করবে? ভারত কি আমাদের নিয়ন্ত্রক নাকি? ভারত কিছুই বলেনি। কবে নির্বাচন করবে আপনাদের ব্যাপার, আপনারা ঠিক করুন। কি নির্বাচন করবেন, না ইসলামিক রাষ্ট্র তৈরি করবেন, না গণতন্ত্রে হাঁটবেন, না সেকেন্ড রিপাবলিক করবেন, আপনাদের ব্যাপার, আপনারা ঠিক করুন। আমরা শুধু বলছি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এবং যে সীমানাটা রয়েছে ঐতিহাসিকভাবে যেটা স্বীকৃত, সেই সীমানাতে আপনারা বাংলাদেশ নামে থাকুন, পূর্ব পাকিস্তান নামে থাকুন, যে নামেই থাকুন না কেন, যাইভাবে হোক না কেন, ভারতের স্বার্থ যাতে বিঘ্নিত না হয়। স্বার্থ বলতে নিরাপত্তার প্রশ্ন। আমরা দেখলাম যে দুটো পোস্ট, একটা হচ্ছে গতকাল এই নিয়ে বলেছি যে একটা পোস্ট করেছিলেন হচ্ছে সেখানকার যিনি আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল, লস্করি তৈবার একজন নেতা, বাংলাদেশের অ্যাসেট, যিনি মুক্তি পেয়েছেন, তার যে পোস্ট, নিজে পোস্টটা শেয়ার করে স্ট্যাটাস দিয়েছেন। তখন তারপরে আবার স্ট্যাটাসটা তুলেও নিতে হয়েছে তাকে।
চাপে পড়ে, এবং এরপর দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম তালিকা, নানা রকমের পাঁয়তারা চলছে। সেই তালিকাগুলোর মধ্যে একটা হচ্ছে, প্রথমে ডক্টর ইউনূস বলছেন যে ভারতের সাথে স্বাভাবিক মিত্রতাটাই ঐতিহাসিকভাবে সত্য, তার কারণ ভৌগোলিক অবস্থান, এবং সেটা আমরা চাই এটা থাকুক, এবং এই উপমহাদেশে যাতে কোনো রকম অশান্তির পরিবেশ তার যাতে না তৈরি হয়। তার কারণ উপমহাদেশে এই পরিস্থিতি তৈরি হলে ভারত রিটালিয়েট করবেই, তার পরিস্থিতি এখন ভারত রিটালিয়েট করবেই, সেই রিটালিয়েশনসের একটা প্রভাব কিন্তু এই উপমহাদেশে পড়বে। আপনাদেরকে জানিয়ে রাখি, ডক্টর ইউনূস নিশ্চয়ই জানেন এটা, বাংলাদেশের অনেকেই এটা জানেন, যে নেহেরু ডক্টরিন বলে একটা কথা ছিল। নেহেরু ডক্টরিনে জওয়াহরলাল নেহেরু বলেছিলেন, দক্ষিণ এশিয়ায় পঞ্চশীল নীতি ঘোষণা করা, দক্ষিণ এশিয়ায় ভারতই হচ্ছে 1 নম্বর শক্তি। তখন চীনের এই বোলবলা তৈরি হয়নি, এবং ভারতের এখানে প্রভাব অক্ষুণ্ণ থাকবে, প্রভাব থাকবে, এটা কোনো গোপন নয়, এটা জানেন ডক্টর ইউনূস। তাই তার বিভিন্নভাবে তিনি যে অত্যন্ত অ্যাগ্রেসিভলি বলেছিলেন, এখন এটা বলছেন উত্তর পূর্ব ভারতে যে আগুন জ্বলবে, সেটা আমি ওই অর্থে বলিনি, এটা ভুল ব্যাখ্যা হচ্ছে। আসলে উত্তর পূর্ব ভারত সহ সমস্ত জায়গাকে এক সূত্রে যাতে তারা থাকে, মানে অসম্ভব। এটাকে বলা হয়, যদি সত্যি রাজনীতিতে পোল ভল্ট থাকে, তাহলে এটি একটি অসাধারণ পোল ভল্টের একটা উদাহরণ হয়ে থাকবে। কি বলেছেন ডক্টর ইউনূস, প্রথমে এটা শোনাবো। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয়, সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা আপনাদের এবং আমাদের সর্বোচ্চ দায়িত্ব। মনে রাখবেন, কোনো ব্যক্তি যদি অন্যায় বা অনিয়মের মাধ্যমে নির্বাচিত হয়, সে ব্যক্তির দ্বারা ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয়। সুতরাং নিশ্চিত করুন যাতে কারো দ্বারা ব্যবহৃত না হন। সত্য ন্যায় প্রতিষ্ঠার ব্রত হিসেবে নির্বাচনে নিজেদেরকে নিয়োজিত করবেন। পুলিশ বাহিনীর সদস্য হিসেবে তারও চাইতে বড় বিষয়, এদেশের একজন নাগরিক হিসেবে ভবিষ্যতে কখনো যেন পুলিশ বাহিনীকে দলীয় বাহিনী বা অন্যায় কাজে ব্যবহার না করা যায়, তার জন্য একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত জরুরি। নির্বাচনের আগের সময়টা অনেক কঠিন সময়। আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল না করতে পারে। আমি আগেও বলেছি, আবারও আপনাদেরকে নিয়ে। কি শুনলেন? দেশের পুলিশ বাহিনী যেন না ব্যবহার করা, অর্থাৎ নির্বাচন কমিশন, বাংলাদেশের নির্বাচন কমিশন বলছে এইসব ব্যাপারে আপনাকে ঢুকতে হবে না, ও সংস্কার পরে হবে। নির্বাচন কথা পরিষ্কার, ত্রয়োদশ বাংলাদেশের নির্বাচনের ঘোষণা দিয়ে দিয়েছেন। এটাই বলে হচ্ছে হার্ড স্ট্যান্স। কোনো গোলাগুলির খরচা করতে হলো না, কিচ্ছু দরকার হয়নি। এত ভারত বিদ্বেষ, শেষমেশ ল্যান্ডিং হলো কোথায়? এটাই তো প্রথমের দিকে এটা বলা হয়েছিল। আপনি নিশ্চয়ই পুরো বক্তব্যটা শুনলেন, আপনারা শুনলেন, বুঝে নিলেন বাংলাদেশের ত্রয়োদশ নির্বাচনের ঘোষণা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তার সাথে সকল প্রার্থীর সাথে সমান আচরণ করতে হবে রাজনৈতিক দল, অর্থাৎ আওয়ামী লীগের সাথেও করতে হবে। 8 মাস ধরে জনমতে এটাই আমরা বলতে চেয়েছিলাম, যে ভৌগোলিক সত্য, ঐতিহাসিক সত্যকে কখনো উড়িয়ে দেওয়া যায় না। ও পাকিস্তান প্রেম দেখালো, পাকিস্তান নিজে এসবের কি বুঝবে? একটা আর্মির জন্য চালানো দেশ, প্রত্যেক দেশের আর্মি থাকে, এবং বাংলাদেশের মানুষের নিরাপত্তা এবং ভৌগোলিক অখণ্ডতা রাখার জন্য বাংলাদেশ আর্মি তার সর্বোচ্চ পর্যায়ে গেছে, বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। এই দৃষ্টি পাকিস্তানও করতে পারেনি, আর সেই পাকিস্তানের হয়ে তারা ঝোল টানছিল। এই যারা যারা ঝোল টেনেছে তাদের মধ্যে এক অন্যতম ব্যক্তি হচ্ছে মামুনুল হক, যিনি ইসলামী আন্দোলনের নামে অত্যন্ত ভারত বিদ্বেষকে শীর্ষ মাত্রায় নিয়ে গেছিলেন।
এবং তার যে বক্তব্য, এই আগুনে বক্তব্যের মধ্যে শুধু ঘৃণা ঘৃণা আর ঘৃণাকে সঞ্চার করেছেন। তাকে নিয়ন্ত্রণ করার মতো কেউ ছিল না। এই পরিস্থিতিরও বদল ঘটছে। এখন বলছে ভারতের সাথে কূটনৈতিক যুদ্ধ চালাতে হবে। আরে কূটনৈতিক যুদ্ধ ভারতের সাথে কি চালাবে বাংলাদেশ? বাংলাদেশে তারা যদি মেক ইন বাংলাদেশ করতে পারে, ভারত নিশ্চয়ই এক্ষেত্রে সহযোগিতা করবে। অসুবিধার কি? বাংলাদেশে তো গার্মেন্ট শিল্প ছিল, ভারত সহযোগিতা করেনি, শিপমেন্ট দেয়নি। অন্যান্য দেশে পাঠানোর ক্ষেত্রে আপনাদের আচরণের জন্যই তো ভারত এটাকে উইথড্র করতে বাধ্য হলো। তার পরিণতি কি হয়েছে আমরা বিভিন্নভাবে জনমতে দেখিয়েছি। শুনবো মামুনুল হকের বক্তব্য। তারা এই বিতর্কিত বিল পাশ করে মুসলমানদের অধিকার হরণ করবার, মুসলমানদের সম্পত্তি লুটপাট করার, মসজিদের সম্পত্তিকে হিন্দুত্ববাদী আগ্রাসন জমাবার পায়তারা শুরু করেছে। আমরা বাংলাদেশের পক্ষ থেকে এই জাতীয় চরম সাম্প্রদায়িক উগ্রবাদী সিদ্ধান্তের এবং বিল পাশের চরম নিন্দা জ্ঞাপন করছি। স্পষ্ট ভাষায় আমরা দাবি জানাতে চাই, অনতিবিলম্বে এই বিতর্কিত ওয়াকফ বিল 2025 বাতিল করতে হবে। সেই সঙ্গে আমরা বলতে চাই, সারা দুনিয়ার মুসলমানেরা যেভাবে গাজাবাসীর পক্ষে মাঠে নেমে এসেছে, আমি বিশ্ব মুসলমানদের প্রতি এবং সারা দুনিয়ার শান্তিকামী মানবতার প্রতি আহ্বান জানাতে চাই, একইভাবে আপনারা ভারতের মুসলমানদের অধিকার আদায়ের জন্য ভারতের 40 কোটি মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ করার জন্য বিশ্ব মানবতা রাজপথে নেমে আসা দরকার। ভারতের 40 কোটি মুসলমানের প্রতি আমরা পয়গাম পাঠিয়ে দিতে চাই, উগ্র হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে তোমরা একা নও। শুনলেন যে ভারতে ওয়াকফ বিল পাস হয়েছে, তার জন্যে হচ্ছে সেখানকার মুসলমান যারা রয়েছেন তৌহিদি জনতা, এই তৌহিদি জনতার নামে 8 মাস ধরে গোটা বাংলাদেশের মানুষকে কি ভোগান্তি পেতে হয়েছে। বিশেষ করে যারা সংখ্যালঘু মানুষ, তৌহিদি জনতার নামে বিভিন্ন শিক্ষাব্রতী, বিভিন্ন শিক্ষাবিদ, বিভিন্ন ক্ষেত্রে যারা রয়েছেন দেশপ্রেমিক, অনেকের উপরে কিন্তু এরা ঝাঁপিয়ে পড়েছে। তৌহিদি জনতার নামে মব জাস্টিস তৈরি করেছিল। মামুনুল হকের বক্তব্য এখন সে ভারতের দিকে, এটাকেই সে বলছে যে চাপ তৈরি করা কূটনৈতিক। ভারতবর্ষে ওয়াকফ বিলে কি মুসলমানদের থেকে সম্পত্তি কেড়ে নেওয়ার কথা বলা আছে না? রিডিস্ট্রিবিউশন বা ঠিকঠাক হচ্ছে কি না? তা ভারতবর্ষে মুসলমানদের হাতে যে পরিমাণ জমি বা রয়েছে বাংলাদেশের আয়তনের থেকে অত বেশি হয়ে যাবে যদি ঠিকমতো দেখা যায়। কিছুই জানে না মামুনুল হকেরা এই সমস্ত করে এক উগ্র ভারত বিদ্বেষকে তৈরি করে গোটা সম্পর্ককে বিষিয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে রিটালিয়েশন আবার ভারতবর্ষের যিনি মুসলমানদের, মামুনুল হকের উদ্দেশ্যে ভারতবর্ষের মুসলমানদের যিনি প্রতিনিধি আসাউদ্দিন ওয়েসি পাকিস্তান নিয়ে কি বলছে ভাবুন। আপনাদের কাছে তো পাকিস্তান আরও বেশি পবিত্র দেশ, পাকিস্তান, এবং সেখানকার আসিম মুনিরের ভাষায় সেনাপ্রধান, মদিনার পর পাকিস্তান ঈশ্বরের এক অপরূপ সৃষ্টি। এই তো যে পাকিস্তান, সে পাকিস্তানের ক্রিয়াকর্ম তো সব জানে, গোটা পৃথিবী জানে। প্রথমে বুঝতে পারিনি, বহু দশক এরকম চোখে ধুলো দিয়ে গেছে পাকিস্তান, আর ভারতকে লড়তে হয়েছে, আর ক্রমাগত রক্তক্ষয় হয়েছে। এই প্রবল চাপকে কিভাবে এবার ভারত করছে তার প্রত্যেক দিন এবার ডিটেলিং দিতে যাব, আর দেখাবো যে চাপে পড়লে কিভাবে স্টান্স বদল হয়। আসাউদ্দিন ওয়েসির বক্তব্যটা আপনারা একটু শুনুন, যিনি ভারতবর্ষের মুসলমানদের অন্যতম নেতা, মিম পার্টির। সে হায়দ্রাবাদে এক সময় নিজাম বলেছিল পাকিস্তানে যাব, হায়দ্রাবাদের নিজাম। সর্দার বল্লভভাই প্যাটেল বলছে ওসব কিছু হবে না, হায়দ্রাবাদ ভারতের অংশ, সেনাবাহিনী পাঠাতে হয়েছিল এবং সেই দেশের মানুষ, ওখানেও রাজাকার তৈরি হয়েছিল। ওই রাজাকাররা নানা রকমভাবে তারা যুদ্ধ নামিয়ে দিয়েছিল, কিন্তু পারেনি। সেদিনের নতুন ভারত, সদ্য স্বাধীন ভারত, ইংরেজ শাসনের কবল নাগপাশ থেকে মুক্ত ভারত, সে হায়দ্রাবাদকে তখন যে জুনাগড়ের রাজা, জুনাগড়ের যিনি সুলতান, তিনিও বলেছেন পাকিস্তানে যাব, তো গুজরাটে সে জুনাগড়ও পারেনি। আসাউদ্দিন ওয়েসি সেই হায়দ্রাবাদের মানুষ, তিনি কি বলছেন পাকিস্তান নিয়ে একটু শুনুন।
ये बार बार पाकिस्तान ये कहता है कि हम न्यूक्लियर बॉम्ब हमारे पास है, एटॉमिक बॉम्ब है। याद रखिए, अगर आप किसी मुल्क के अंदर जाकर मासूम लोगों को मारेंगे तो कोई भी मुल्क खामोश नहीं बैठने वाला है, चाहे हुकूमत किसी की भी हो। मगर इस तरह से आकर हमारी भारत की सरजमीन पर हमला करना और मजहब पूछकर किसी को गोली मारना, तुम कौन से दीन की बात कर रहे हो? तुम तो खवारिज से बदतर हो, तुम तो आईसिस के जानशीन हो जो हरकत की। আইসিসি থেকে জঘন্য কাজ বলছে যে ধর্ম জিজ্ঞাসা করে যে হত্যা করা। আসাউদ্দিন ওয়েসি ভারতবর্ষে অনেক ক্ষেত্রে বিতর্ক হয়েছে, ওয়াকফ নিয়েও পর্যন্ত তার বক্তব্য রয়েছে, কিন্তু কখনোই মামুনুল হক বা এদের মতো করে বক্তব্য, এই যে ঘৃণা বিদ্বেষ ছড়াচ্ছে। অনেক বড় স্ট্যাচারের নেতা আসাউদ্দিন ওয়েসি, ভারতের সংসদে তিনি নির্বাচিত হয়ে আসেন। আপনারা এগুলো শুনলেন, আপনাদের জন্য ফোন লাইনও খুলে দিচ্ছি এবং যাব আজকে স্টুডিওতে রতন হাতি রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক, বাংলাদেশ নিয়ে তার ধারাবাহিক বক্তব্য আপনারা শুনেছেন, এবং সুচারু মিত্র। আমরা দুজনে মিলেই ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই পরিস্থিতিকে নিয়ে আমরা প্রতি মুহূর্তে আপনাদের কাছে আপডেট দিয়ে যাচ্ছি, আপনাদের জন্য ফোন লাইন খুলে দিচ্ছি। আমি একটু প্রথমে সুচারু, দেখো মামুনুল হকের বক্তব্য, ওয়াকফ নিয়ে তার বক্তব্য এটাই, এবং বলছে যে কূটনৈতিক ভারতবর্ষের মুসলমানদের জন্য কি দরদ তৈরি জনতা, নির্বাচনে দাঁড়িয়ে দেখাও না বাবা। 300টা তো সিট আছে যদ্দূর জানি বাংলাদেশে, এই 300টা সিটের মধ্যে অন্তত 3টে সিট জিতে দেখো না, নিজের ক্ষমতা বলে বা ক্যালিবারের ইয়েতে। ঘৃণা বিদ্বেষ ছড়ানো তো সহজ। এই জায়গা থেকে ওয়াকফ নিয়ে একটা হাওয়া তোলার চেষ্টা করেছে, বাংলাদেশ থেকে বেশি হয়েছে। পাকিস্তান এই বিষয়ে হয়নি, পাকিস্তান অন্যভাবে আবার বাংলাদেশকে মদত দিয়ে গেছে। না, ওয়াকফ নিয়ে তো বাংলাদেশের উস্কানি আছে, এর আগেও তথ্য প্রমাণ মিলেছে। বাংলাদেশ নিজের বিষয়টা নিজে ভাবুক, ওরা যেমন বলে ভারত নিজের বিষয়টা নিজে ভাবুক। ওয়াকফ নিয়ে ওদের মাথা না ঘামিয়ে দেশটা কীভাবে চলবে, ইলেকশন নেই, যিনি বলছেন তাকে আমি জানি না ইউনুস হাত ধরে নির্বাচনে দাঁড় করিয়ে দেবে কিনা। এনসিপি ফেন্সিপি কোন রাজনৈতিক দলে টিকিট পাওয়া যায় সেটা ওরা দেখে নেবে, কিন্তু ওয়াকফ বিল বা ওয়াকফ নিয়ে যা বক্তব্যই হোক না কেন, এটা বিজেপি সরকারের অনেক আগে থেকে ডিজাইনে ছিল এবং একদম মেটিকুলাস ডিজাইনে ছিল, সেটা পাস হয়েছে এবং যা হওয়ার তাই হয়েছে। ওয়াকফ নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার তাই হয়েছে। 370 ধারা বিলোপের মতো কঠিন সিদ্ধান্ত বিজেপি সরকার যেভাবে নিয়েছিল, ওয়াকফ বিল পাশের পরেও ক্ষোভ বিক্ষোভের পরিবেশ হবে, জায়গায় জায়গায় গন্ডগোল হবে, সব জেনেও মোদি অমিত শাহ বিল পাস করিয়েছেন, বিজেপির ডিজাইনের মধ্যেই ছিল। ফলে এখন ওসব নিয়ে ভেবে কিছু লাভ নেই, এবং ওয়াকফ বিল নিয়ে হলো কদিন, এখন আবার সব ঠান্ডা। আমরা রতন দা আপনার কাছে আসছি, রতনবাবু। সেটা হচ্ছে বাংলাদেশের এই যে পরিপ্রেক্ষিতটা ছিল, হঠাৎ সুরবদল দেখা যাচ্ছে। সুরবদল মানে অনেকটা পাকিস্তানও প্যাচে পড়েছে, এটা তো ঘটনা। কেননা প্রায় 3টে ফ্রন্টে পাকিস্তানকে এখন লড়তে হচ্ছে। একদিকে তেহরিকি তালিবান পাকিস্তান টিটিপি, অন্যদিকে বালুচ লিবারেশন আর্মি বিএলএ, যারা সরাসরি তাদের লক্ষ্যবস্তু কিন্তু পাকিস্তানের জনগণ না, একেবারে লক্ষ্যবস্তু হচ্ছে আর্মি এবং আইএসআই। টিটিপি নিয়ে খুবই পরিশ্রান্ত, এবং তার সাথে হচ্ছে বিভিন্ন সময় আমার মনে আছে যে কিছুদিন বছর দুয়েক আগে একবার পাকিস্তানে এরকম যখন গন্ডগোল হলো, তখন বলছে আর পার মে এক কিশোর খুল দো হচ্ছে ওই কার্গিল গেট কো খুল দো, এই ছিল স্লোগান। মানে কার্গিল গেটের সামনে এসে গিয়ে দাঁড়িয়ে যাতে মানে পিওকে থেকে অনেকে আসতে পারে, মানে এতটাই জনবিচ্ছিন্ন পাক শাসকরা ওখানে দাঁড়িয়ে রয়েছে। এরকম একটা পরিস্থিতি যখন চলছে, সেই পরিস্থিতিতে কি হতে চলেছে, বাংলাদেশের এই সুর বদলটা কেন? এটাই কি মানে হওয়ার ছিল, যেটা হয়তো অনুমান করতে পারেনি পাকিস্তান আবারও বাংলাদেশকে গাছে তুলে মইটা কেড়ে নিল, বা তাই সেই পরিস্থিতি কি তৈরি হলো? কিভাবে দেখছেন আপনি? এই বাংলাদেশের যে তদারকি সরকারের প্রধান যিনি মিস্টার ইউনুস সাহেব, তিনি অ্যাকচুয়ালি হচ্ছে পাকিস্তান আইএসআইয়ের এজেন্ট। ইনি বাংলাদেশকে পূর্ব পাকিস্তান করতে চেয়েছিলেন, যেটা ওনার মেন যেটা ইচ্ছে ছিল। এটা কখনোই করা সম্ভব হবে না, তার কারণ যত দিন যাচ্ছে তার রাজনৈতিক তাকে সব রকমভাবে সাহায্য করেছে পাকিস্তানের সরকার।
সেই পাকিস্তান এখন যে অবস্থার মধ্যে পড়েছে, সারা বিশ্বের মুসলিম দুনিয়া থেকে বাইরে চলে গেছে, এমনকি তুরস্কর মতন বন্ধুও চেপে গেছে। ইরান রাশিয়ার চাপে পড়ে চুপচাপ হয়ে গেছে। চায়না ভারতবর্ষের এই 200 কোটি যে বিলিয়নের মার্কেট, এই মার্কেটে অর্থনৈতিক সাম্রাজ্যবাদী দেশ, তারা দেখছে আবার 200 কোটির মার্কেট নষ্ট হয়ে যাবে। একে আমেরিকান মার্কেট শেষ হয়ে গেছে, করোনা আবহে দেশের পরিস্থিতি খুব খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি, কারণ এখান থেকে প্রচুর ইন্ডাস্ট্রি উইথড্র হয়ে গেছে। এখন বাঁচতে গেলে ভারত হচ্ছে আমার বেস্ট পার্টনার কান্ট্রি, 200 কোটি 200 বিলিয়নের মার্কেট। অতএব চায়নাও সরে গেছে পাশ থেকে, সকলেই সরে গেছে, সরে গিয়ে এমন একটা পরিস্থিতির মধ্যে ওর বস পাকিস্তানের নাবিশ্বাস অবস্থা। তার মধ্যে প্রধানমন্ত্রী হসপিটালে, সেনাপ্রধান দেশ ছেড়ে দেশের বাইরে তার ফ্যামিলি নিয়ে পালিয়ে গেছে, এবং তার সেনাবাহিনীর মধ্যে এখন মানে গণ ইস্তফা শুরু হয়েছে। কারণ এই 3rd জেনারেশন অস্ত্র দিয়ে 6th জেনারেশন অস্ত্রের সঙ্গে মোকাবিলা করা যাবে না। কারণ যে আধুনিক ভারতবর্ষের যে ডিফেন্স পাওয়ার, যে ভারতবর্ষ সারা বিশ্বের 4র্থ ডিফেন্স পাওয়ার, ইকোনমিক্যালি সারা বিশ্বের অর্থনৈতিকভাবে 5ম দেশ, সেখানে ওই লড়াই তাদের নিরাপত্তা নেই। তাদের সৈন্যরা মনে করছে যে ভারতের সঙ্গে যুদ্ধতে আমাদের প্রচুর সেনা মারা যাবে, যার পরিপ্রেক্ষিতে আজকে সেই চায়নার সাপোর্টটা বাংলাদেশে চলে গেছে। ইউনুস এখন যে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে, তাতে যেরকমভাবে চাপ, কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রেস কনফারেন্স সাংবাদিক সম্মেলনে পরিষ্কার বলেছেন যে হাসিনাকে দেশে পাঠাতে হবে, এবং পরিষ্কারভাবে বলেছে, এবং এটাও বলেছেন যে উনি যেহেতু কোনো পদত্যাগপত্র দেননি, উনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন, আবার প্রধানমন্ত্রী হিসাবেই আপনি, এবং আপনি দেখলেন ডক্টর ইউনূসেরও সেরকম সুর, যে সমস্ত যারা নির্বাচনে দাঁড়াচ্ছে তাদের প্রতি সকলেই সমান ব্যবহার করতে হবে। তিনি বলেননি, আগে তো সুর ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগ নির্বাচনে দাঁড়াবে না, রিভাইজড আওয়ামী লীগ আসতে হবে। প্রথমেই বলি, উনি দেশ থেকে পালাতে পারবেন না, এ পরিকল্পনা ছকা হয়ে গেছে। ল্যান্ডলাইন, সিপোর্ট, এয়ারপোর্ট সমস্ত কন্ট্রোল হয়ে গেছে, এবং সেইভাবে উনি দেশ থেকে আর পালাতে পারবেন না। উনি বলতে কাকে বলছে? ডক্টর ইউনূস তদানীন্তন সরকার প্রধান, দেশ থেকে পালাতে পারবেন না, কারণ সমস্ত পরিকল্পনা ছকা হয়ে গেছে। আওয়ামী লীগ ওখানে 3স্তরীয় মানে আপনার বলয়, একটা আওয়ামী লীগের বলয়, একটা মানে সেনাবাহিনীর বলয়, হ্যাঁ, ও পালাবার কোনো জায়গা নেই। ওর 61খানা মামলা বাংলাদেশে আছে, ওই সব মামলা উনি যতই উইথড্র করুন আবার এই মামলা আবার আসবে, হ্যাঁ। এবং উনি সন্ত্রাসবাদীদের মদতদাতা, উনি বিশ্বে মুসলিম সন্ত্রাসবাদীদের গডফাদার, এটা প্রমাণ হয়ে গেছে। হাসিনা দেশে ফিরে, হাসিনা যদি সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দিতে পারে, তাহলে হাসিনা এমন কাউকে ক্ষমতা নেই ফাঁসি না দিতে পারে। আমি ফাঁসি বা ওগুলো হচ্ছে তাদের আভ্যন্তরীণ ব্যাপার, বিচার ব্যবস্থার ব্যাপার। আমরা কিন্তু এটা ঠিক কথা যে কিভাবে পাশার দান পাল্টে গেল, যে পরিস্থিতি তৈরি হয়েছিল বাংলাদেশের সমস্ত, এবং বাংলাদেশের অনেক ইমাম থেকে শুরু করে, অনেক মুয়াজ্জিম থেকে শুরু করে অনেকেই রয়েছেন যারা কিন্তু ঢাকাতে এক বড় সমাবেশ করেছিল, যে সমাবেশের মধ্যে কিন্তু আওয়ামী লীগের যারা পন্থী যে সমস্ত উলেমা যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে সেই সমাবেশ করেছেন। এই সমস্ত কিন্তু এই তথ্যগুলো সরাসরিভাবে আসছে, এবং যেটা কিন্তু বাংলাদেশের পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। এটা এক ধরনের সাফল্য। মানে বলাই হয় যে সাপের মাথায় ধরতে হয়, ধরলে সাপের মাথা ধরতে হয়, লেজ দিয়ে ধরলে সাপ ঘুরিয়ে এসে ছোবল দেওয়ার চেষ্টা করে। বাংলাদেশকে তো চিরকাল পাকিস্তান লেজ হিসাবে দেখে। একদম তাই। এখন বাংলাদেশ যে কথা বলছে ঘুরিয়ে, আবার ওই মুক্তিযুদ্ধ তো পাওয়া হয়ে গেছে, দেশ স্বাধীনতা হয়ে গেছে, এখন বলছে ভারতবর্ষ নাকি পাকিস্তানকে তাদের নিজেদের স্বার্থে দুভাগ করেছে। মানে ভাবুন, এত বড় সাহসের কথাবার্তা। এবং যেই দেখেছে পাকিস্তান বিভিন্ন বর্ডার শেলিং এরিয়া, সেই সমস্ত জায়গায় আর্টিলারি ফায়ার করছে, পাল্টা প্রত্যাঘাত দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। একটু আগে আপনাকে জানিয়ে রাখি, আপনি জানেনও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অজিত দোভাল এবং সিডিএস অনিল চৌহান, তারা প্রত্যেকে বৈঠক করছেন। 48 ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো কিছু একটা হলেও হতে পারে, এমন পরিস্থিতিতে বাংলাদেশ মজা পাচ্ছে। এবং সেখানকার যারা প্রভাবশালী সোশ্যাল মিডিয়া, যারা ভিডিও তৈরি করেন, কন্টেন্ট ক্রিয়েটার, তারা বলছেন ভারতবর্ষ নাকি পাকিস্তানকে দুভাগ করেছে তাদের নিজেদের স্বার্থে। এত বড় কথা, যে দেশটাকে স্বাধীনতা এনে দিল ভারতবর্ষের বাহিনী,
যে ভারতবর্ষের সেনাবাহিনী, তাদের জন্য আমাদের সৈন্যরা মারা গেল, নট আ সিঙ্গেল টেরিটরি, একটা করিডোরও বাংলাদেশের কাছ থেকে কোনোদিন দাবি করেনি। সেই বাংলাদেশের লোকেরা বলছে পাকিস্তানকে দুভাগ করেছে ভারতবর্ষ তাদের নিজেদের স্বার্থে। আপনি বলুন এবার। এইটা একটা দীর্ঘদিনের একটা ন্যারেটিভ হয়ে রয়েছে যে তারা এটা বলতে চায়। যদি সত্যিকারের এই ভারত যদি আমরা মেটাফরিক্যালি ধরে নিই যে না হতো, তাহলে পূর্ব পাকিস্তান থাকতো, তাতে ভারতের হয়তো আরও বেশি সেনা মুভমেন্ট ওখানে করতে হতো। তারা হয়তো মাঝে মধ্যে হয়তো সুন্দরবনের জলপথকে ব্যবহার করে তারা ঢুকে গিয়ে নাশকতা করতো, ঠিক যেরকমভাবে কাশ্মীরে করে, বা যখন অমৃতসরে ঢুকে গিয়ে তারা করেছিল, একটা বিরাট ঘটনা ঘটিয়েছিল, এই করতো। সেটাকে সামাল দেওয়ার ক্ষমতা তো ভারতের বরাবরই একটা রয়েছে। কিন্তু যা নয়, ভারত তার নিজের স্বার্থ দেখলেও পাকিস্তানের ভেতরে একদিকে একটা নতুন দেশ বাংলাদেশ, কিন্তু যত না বেশি তারা বাংলাদেশি হতে পেরেছে, একটা বড় অংশ কিন্তু থেকে গেছে সেই পাকিস্তানের মেন্টালিটি থেকে গেছে। না হলে আজ প্রকাশ্য রাস্তায় এইভাবে মানে কথাবার্তা বলে মামুনুল হক বা যারা এই ধরনের কথাবার্তা বলছে, এই পরিস্থিতি রয়েছে। এবার একটু নজর দেবো এবং আপনাদেরকে বলবো ফোন লাইন খুলে দেওয়া হয়েছে, জনমতে অংশ নিন। কেন অনেকেই দেখেছি আপনারা জনমতে যখন অংশ নেন, প্রোগ্রাম প্রায় শেষ হয়ে আসছে, তখন আপনারা ফোনের জন্য একেবারে উৎসাহিত হয়ে প্রচুরভাবে নেন। জনমতে ফোন লাইন আজ শুরু থেকে খুলে দিয়েছি, আপনারা কিন্তু অবশ্যই করুন। এবং অবশ্যই পরবর্তী অধ্যায়ে আমরা যোগাযোগ করব দীপ্তাংশু চৌধুরী বা এদের সঙ্গে। তার আগে একটু আমরা দেখে নিতে চাই একটা প্রতিবেদন, যে প্রতিবেদনে আপনাদেরকে দেখাবো যে শুধুমাত্র আক্রমণের কৌশলটা কি হবে। বারবার কিছুক্ষণ আগে যেটা সুচারু বলছিল, সিডিএস এর সাথে প্রতিরক্ষা মন্ত্রী প্রধানমন্ত্রীর বৈঠক হচ্ছে। আসলে তিনটে ফ্রন্টে এমনভাবে লড়াইটা রয়েছে যাতে অনেকগুলো দেশ এখন স্টেক হোল্ডার হয়ে রয়েছে। ফলে ঠিক কিভাবে কি প্রিসিশন অ্যাটাক বলে একটা কথা আছে, ইট ইজ নট সার্জিক্যাল স্ট্রাইক, এর থেকেও আরও সূক্ষ্ম এবং গভীর সেই প্রিসিশন অ্যাটাক হবে না হচ্ছে সেটাকে কিভাবে বা কোনো ধরনের মোকাবিলা করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। কেন পাকিস্তানও তলে তলে সে অত আত্মঘাতী হামলা আনার চেষ্টা করতে পারে, সেই নানা রকম সম্ভাবনাগুলো কিন্তু খতিয়ে দেখার বিষয় রয়েছে। এই সমস্ত বিষয়গুলো আমরা সজাগ করছি। আপনারাও আপনাদের মতামত জানান এবং একটি প্রতিবেদনকে নেব যেখানে জম্মু কাশ্মীরের বিভিন্ন জায়গায়, না জম্মু কাশ্মীরের সব জায়গায় এখন সেফ নয়, এটা কার্যত কেন্দ্রের স্বীকার করে নিয়েছে। যে কারণে যেখানেই ঘটনাটা ঘটেছিল ওটা পীর পাঞ্জালের মধ্যেই পড়ে এবং সেখানে বৈশরণ যে ভ্যালিটা নৈসর্গিক সৌন্দর্য রয়েছে, কিন্তু নৈসর্গিক সৌন্দর্যের আড়ালে ওত পেতে বসে আছে জঙ্গিরা। হেভি সেলিং হচ্ছে কিন্তু বিভিন্ন জায়গায়। এমতো পরিস্থিতিতে নিশ্চয়ই একটা পরিকল্পনা রয়েছে, যে কারণে অনেকগুলো জায়গায় জম্মু কাশ্মীরে যাওয়া যাবে না। কোন কোন জায়গা কি কেন দেখব প্রতিবেদনে। 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ যায় 26 জনের। এই হামলার পর থেকে পর্যায়ক্রমে উত্তেজনা বেড়েছে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে। টানা 5 দিন নিয়ন্ত্রণ রেখায় গুলি বর্ষণ অব্যাহত পাক সেনার। যদিও চুপ করে বসে নেই ভারত, লাগাতার দিয়ে যাচ্ছে পাল্টা জবাব। এমন পরিস্থিতিতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয় ভারতীয় সেনার তরফে। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ করা হলো কাশ্মীর উপত্যকার 48টি পর্যটন স্থল, যার মধ্যে উল্লেখযোগ্য ইউসমার্গ, তুষা ময়দান, দুধ পাহাড়ি, আহারওয়াল জলপ্রপাত, কৌসারনাগ, কুপওয়ারার বাঙ্গুস উপত্যকা, রামপুরা, রাজপুরা, বেরিনাগ, আস্তানমার্গ ভিউ পয়েন্ট, আস্তানমার্গ প্যারাগ্লাইডিং, সিংথান টপ, মার্গান টপ, আকত পার্ক, হাব্বা খাতুন পয়েন্ট, বাদের কোট, কমান পোস্ট, চেরি ট্রি রিসোর্ট, মহাদেব পাহাড়। জম্মু কাশ্মীরে মোট 87টি পর্যটন কেন্দ্র, যার মধ্যে পর্যটকদের জন্য দরজা বন্ধ করা হয়েছে 48টি জায়গার। অন্যান্য যেসব পর্যটন কেন্দ্র খোলা রয়েছে সেখানে রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। জঙ্গি হামলার পর থেকে কমতে শুরু করেছে বিমানবন্দরে যাত্রীর সংখ্যাও। 22 এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা। 23 এপ্রিল 112টি বিমানে যাত্রা করেন 17,653 জন। ওই দিন কাশ্মীরে যান 6,561 জন যাত্রী। কাশ্মীর থেকে ফেরার জন্য বিমানে ওঠেন 11,092 জন। 24 এপ্রিল
118টি বিমানে 15,836 জন যাত্রী যাতায়াত করেন। কাশ্মীরে পৌঁছন 4,856 জন। কাশ্মীর থেকে ফেরেন 11,380 জন। এ গেল জঙ্গি হামলার ঠিক পরের দুদিনের বিমান যাত্রীর পরিসংখ্যান। এরপর ধীরে ধীরে আরও কমতে থাকে যাত্রী সংখ্যা। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর নিরাপত্তার স্বার্থে বন্ধ করা হয়েছে বৈসারন ভ্যালি ও বেতাব ভ্যালি যাওয়ার রাস্তা। ফাঁকা শুনশান হয়ে পড়ে রয়েছে একের পর এক হোটেল। ভরা মরশুমে লাটে উঠেছে পর্যটন ব্যবসা। কাজ হারিয়েছেন 80% হোটেল কর্মী। ভরা মরশুমে মর্তের স্বর্গে নেমে এসেছে ভাটা। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। আপনারা দেখলেন যে বিভিন্ন জায়গাগুলো, এবং এগুলো অত্যন্ত স্পর্শকাতর জায়গা। হেভি সেলিং হচ্ছে বিভিন্ন রাজৌরি, পুঞ্চ, এটা হচ্ছে হেভি সেলিং চলছে ওখানে। সেখান থেকে বেশিরভাগ সময় দেখা গেছে যে এপ্রিল মে মাসটা হচ্ছে একেবারে ব্রিডিং গ্রাউন্ড। তখন বরফ গলতে থাকে এবং শয়ে শয়ে ওখানে হেভি সেলিং করতে থাকে, এবং হচ্ছে বিভিন্ন গিরিপথগুলো ধরে ধরে পীর পাঞ্জালে এসে উপস্থিত হয়। এই পীর পাঞ্জালকে দেখেছেন, বহু সিনেমা আছে, সেই সমস্ত সিনেমাগুলোতে পীর পাঞ্জালটা রয়েছেন। অনেকে পীর পাঞ্জালে যেতে পছন্দ করেন, কারণ বৈশরণ বা এই সমস্ত ভ্যালিগুলো ওই পীর পাঞ্জালে মানে উপস্থিত। এবং স্থানীয় মানুষদের আপনারা দেখছেন যে এই জায়গাগুলোতে কিন্তু একটা কড়া কিন্তু নিরাপত্তা বলয়ের মধ্যে এখন ঢেকে ফেলা হয়েছে। এইটা তো একটা ইন্ডিকেটিভ একদিকে রতন বাবু, যে অন্যদিকে আপনি বললেন যে 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 শক্তিগুলো এখন পাকিস্তান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এটা আগে বললেন আপনি, এবং যে যে শক্তিগুলো মুখ ফিরিয়ে নেওয়ার ফলে পাকিস্তানের একটা খুব, তথাপি বিদ্বেষ চূড়ান্ত, একটা তো যুদ্ধ মতো পরিস্থিতি, কিন্তু এই যুদ্ধটা পাকিস্তান শুরুতেই তার তাস ফেলে দিয়েছে, বলে দিয়েছে যে 130টি পরমাণু বোমা মানে রেডি করে রয়েছে। মানে এমন একটা, মানে কি বলবো, যে এই বোমা একটু এদিক থেকে এদিকে নিয়ে যেতেই ইয়ে হয়। আমি এই যে প্রশ্নটা আপনার কাছে রাখবো, যে এখানে পাকিস্তান বরাবরই এই জিনিসগুলো করছে, এবং লোকালস, মানে আমরা বলি না কাশ্মীরি মানুষগুলো ভালো, নিশ্চয়ই ভালো মানুষ রয়েছেন, পাহাড়ি মানুষ তারা, কিন্তু অনেকেই এই ধরুন এই টাট্টু চালক, এই সেই, তাদেরকে ব্যবহার করে। এবং দেখা গেছে দুজন এই মানে টেরর অ্যাটাকে রয়েছে, তারা পাকিস্তানে ট্রেন্ড হয়ে আবার তারা কাশ্মীরে ফিরে এসেছে, আর দুজন রয়েছে একেবারে পাকিস্তানেরই। তারা এই যে যাচ্ছে আসছে, তারপর নানাভাবে সহযোগিতা করছে, এটার কারণ, হ্যাঁ, আমি একটু দূরভাষে দুজনের ফোন নিয়ে নেব। আচ্ছা, গোরাচাঁদ মণ্ডল রয়েছেন নবদ্বীপ থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। যারা আছে দুজন তাদেরকেও আমি শুভেচ্ছা এবং নমস্কার জানাই। আমার বক্তব্য হলো, বাংলাদেশে যেসব ওই মাওলানারা বক্তৃতা দেয়, এটা শুধু আজকের না, আমি তো 70 সাল পর্যন্ত ছিলাম বাংলাদেশে। আমি দেখেছি ছোট সময়ও ওই রকম ধরনের সবসময় তারা হিন্দু বিরোধী ছিল, কিন্তু এখন এই ইউনিস্কেপে একটু বেশি হিন্দু বিরোধী হয়েছে। তবে এটাও সত্য, এখন এই পাকিস্তানের উপরে যেমন আমাদের ভারতের যদি আজকে অ্যাটাক হয়, তখন এরা আবার সোজা হয়ে যাবে, এবার ঠিক হয়ে যাবে। এটাও ঠিক, বাংলাদেশে একমাত্র শাসন করার মতো ক্ষমতা একমাত্র আওয়ামী লীগেরই আছে। ওকে, ধন্যবাদ। কোনোদিন কিছু করতে পারেনি। বিএনপির কথা আপনি বললেন, আমি একটু এই প্রসঙ্গেই আসবো। তার আগে জম্মু কাশ্মীরের এই যে স্থানীয়দের কিভাবে জঙ্গিবাদে নিয়ে আসা হয় এবং তারপর কিভাবে অস্ত্রের প্রশিক্ষণ হয়, এটা তো বরাবরই হয়ে আসছে, মানে এটা মানে ধরুন কংগ্রেস আমল থেকেই হয়ে আসছে। বরাবরই পাকিস্তানে জঙ্গি ট্রেনিং হতো, পাকিস্তান আইএসআই লোকেরা এনে করতো, এবং এটা ঘটনা আমরা দেখেছি। ভারত পাকিস্তানের হকি ম্যাচ, মাঠের মধ্যে পাকিস্তানি পতাকা ভর্তি, বা ভারতের সঙ্গে যে ক্রিকেট ম্যাচগুলো পাকিস্তান জিতে গেলে বিরাট উল্লাস আমাদের জম্মু কাশ্মীর লোকেরা করতো। এখন সেই পরিস্থিতি আর নেই, এখন পরিস্থিতি পাল্টে গেছে। ইন্ডিয়া ইউনিয়ন, বিশেষ করে আমি ওইটা বলতে চাইছি না, যদি এই নিয়ে যদি না থাকে, আপনি ওটাকে মানে অনেক সময় ডিফেন্সের ব্যাপারের গোপনীয়তা অনেক সময় ফাঁস করা যায় না, বা এগুলো
আমি সেটা বলছি না, সে আপনি নাই বলতে পারেন ওই বিষয়টায়। প্রশ্নটা আমি তাহলে বাংলাদেশ নিয়েই আসছি। বিএনপির মধ্যে, নেতাদের মধ্যে অনেক কিছু সুর শোনা যাচ্ছে। বিএনপি নেতাদের মধ্যে শোনা যাচ্ছে এমনিতে তাদের যে বিএনপির যিনি মহাসচিব রয়েছেন বরাবরই কিন্তু এই উগ্রতা এবং এর মধ্যে কিন্তু দাঁড়িয়ে তিনি নানা রকম কিন্তু কথা বলেছেন, যেটা খুব জাস্টিফাইড মনে হয়েছে এবং সমালোচিতও হয়েছেন। কেউ তারা প্রথম থেকে নির্বাচন চেয়েছে। এই বিএনপি কি এবার ভারত, মানে শুধুমাত্র আওয়ামী লীগ না, বিএনপিরও যে বয়ান তা আওয়ামী লীগের বয়ানের সাথে অনেক জায়গায় মিলে যাচ্ছে, এটা কি সত্য? আমি অনেক আগেই মানে আজ থেকে 4 মাস আগে আমি R+এতে আমি সুজিত বাবুর যে জনমতে আমি বলেছিলাম যে আগামী দিন একটা সময় আসবে সেখানে আওয়ামী লীগ এবং বিএনপির প্রগতিশীল অংশ তারা একসঙ্গে কাজ করবে এবং তাদের সঙ্গে বিএনপির প্রগতিশীল অংশ বলতে গিয়ে বিএনপির যারা বয়স্ক নেতা তাদের বলছেন? না, প্রগতিশীল অংশ মানে বয়স্ক নেতা না, প্রগতিশীল অংশ হচ্ছে যারা অনেক বেশি কি বলবো মানে ধর্মনিরপেক্ষতাটা মেনটেন করে সেই নেতারা, মানে উগ্রপন্থী ভাবনা চিন্তা যাদের মধ্যে নেই, যারা হিন্দু মুসলিম ভাগ করে না এবং যারা ধর্মনিরপেক্ষ, সেই অংশটাকে আমি বলছি। তারা আওয়ামী লীগের সঙ্গে থাকবে, আমি এটা অনেক আগেই বলেছিলাম। এবং এরশাদও থাকবে এবং মনি সিংয়ের কমিউনিস্ট পার্টির যে সোশ্যাল ডেমোক্র্যাট অংশটা তারা আগামী দিনে এই আওয়ামী লীগের নেতৃত্বে এই জায়গাটা আপনি মনে করে দিলেন, খুবই ধন্যবাদ। আপনি মনি সিং এর যে পার্টি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি, যারা দেখছেন বাংলাদেশের অনেকেই হয়তো জানেন এবং যারা এই বঙ্গের যারা দেখছেন তাদের বলি মনি সিংহ অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সাথে মাস্টারদা সূর্য সেন, সেই ঐতিহাসিক ব্যক্তির সাথে মানে যাদের মানে তার মন্ত্রশিষ্য যারা। কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ সিপিবি কিন্তু তারা ঘোষণা দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি তারা আওয়ামী লীগ ছেড়ে বিএনপির সাথে তারা নির্বাচনী জোটে তারা যেতে চলেছে এবং নির্বাচনী জোটে তারা যে বক্তব্যটা দিচ্ছে সেই বক্তব্যের মধ্যে কিন্তু রয়েছে বাংলাদেশের উগ্র সাম্প্রদায়িক দক্ষিণপন্থী রাজনীতি যাতে বেশি বিস্তার না ঘটাতে পারে তার জন্য তারা বিএনপির সাথে তারা একটা গাঁটছড়া বা জোট বাঁধতে চলেছেন। এটা ঠিক কথা রতন, আপনি বহু আগে থেকে অগাস্ট সেপ্টেম্বরের পরেই ঘটনার পরে বলেছিলেন একটা সময় আসবে যে বিএনপির প্রগতিশীল অংশ এবং সিপিবি তারা কিন্তু এই জায়গা থেকে তাদের পজিশন শিফট করতেই হবে, যেভাবে আওয়ামী লীগকে কোণঠাসা করা হচ্ছিল। এবং এটাও ঘটনা, বাংলাদেশের এই যে সন্ত্রাসবাদী সংগঠন আছে 53টা, তাদের মধ্যে হেফাজতি এবং হিজবুল তাহরির এবং জামাত। আমি এখনও বলছি বাংলাদেশের এই যে মানে সাম্প্রদায়িক হানাহানি বা এই দুর্বৃত্ত যে রাজনীতি যে কায়েম করছে যে ইউনূস এই এদের দিয়ে, এই সন্ত্রাসবাদী সংগঠন দিয়ে, এদের সাপোর্ট মাত্র 26% লোক। এটা বাংলাদেশের সমস্ত মানুষ এসব পছন্দ করে না। বাংলাদেশের বেশিরভাগ মুসলিম যারা এলিট মুসলিম, যারা মানে যারা ব্যবসা করে, যারা মোটামুটি অর্থনৈতিক সবল মানুষ, তারা হিন্দু মুসলমান একসঙ্গে থাকবো এবং আমাদের তারা দেশের কথা ভাবে এবং তারা অনেক ধর্মনিরপেক্ষ। একটা অশিক্ষিত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার একটা মানে এই লেবার ক্লাস মানে একবারে অতি গরিব শ্রেণী, তাদেরকে এই অস্ত্র ট্রেনিং করানো এবং তাদেরকে এইসব কাজে তারা লিপ্ত করিয়েছে এবং সেই সংখ্যাটা 26%। অতএব আপনি বলছেন মাদ্রাসার এই ক্ষেত্রে বড় ভূমিকা, বড় ভূমিকা, এবং এর সঙ্গে জামাত আছে এবং এই সংগঠনগুলো উগ্রপন্থী সংগঠনগুলো রয়েছে এবং এদেরকে চিহ্নিত করেও নিয়েছে আওয়ামী লীগ নেতৃত্ব এবং বিএনপি নেতৃত্ব এবং যারা জাতীয়তাবাদী নেতৃত্ব, যারা ক্ষমতায় দীর্ঘদিন ক্ষমতায় ছিল, তারা তো দেশের কথা ভাবে। ওকে, আমি সুচারু এইটাই ঘটনা যে তুমি যদি বলে না হার্ড ভারতকে সফট টার্গেট করার চেষ্টা করছিল বা হচ্ছে খোঁচানো হচ্ছিল বারবার করে, তা ধৈর্যের পরীক্ষাটা নিয়েছিল এবং চরম যে কাজটা করলো এটি অত্যন্ত অতি নোংরা একটি প্রতিক্রিয়াশীল কাজ হিসাবে তো দেখা হবে। এটা একটা চরম রিয়াকশন হিসাবে যেটা পেহেলগাঁওতে ঘটানো এবং তার অ্যাকশানে তুমি দেখো আজকে একদিকে হচ্ছে পাকিস্তানের থরহরিকম্প, অন্যদিকে বাংলাদেশের সুর বদল। শুরুটা কিন্তু বাংলাদেশ থেকে হয়েছিল, এই ভারত বিদ্বেষ এবং আইএসআই এসছে, এই সমস্ত কিছু এসেছে, এমনকি হামাসের সাথে ইয়ে হয়েছে এবং এই হামাস ব্যাপারটাও একটু আপনাদের কাছে নিয়ে আসবো। ভারত বিরোধী শুধু নয়, প্লাস হচ্ছে হিন্দু বিরোধী। আপনাকে আবার মনে করাবো, 8 মাস ধরে একাধিকবার বলেছি
23শে এপ্রিল সেই মামলা শুনানি ছিল, আবার মামলা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল। যে ব্যক্তিটার বিরুদ্ধে এখনও রাষ্ট্রদ্রোহিতার মামলার কোনো কিছু প্রমাণ বা আকাট্য তথ্য প্রমাণ পাওয়া যায়নি, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, এখনও জেলের অন্ধকারে তিনি রয়েছেন। দেখুন, দেখতে দেখতে কতগুলো মাস কেটে গেল। ফলে এই জায়গাটা শুরুই হয়েছিল এখান থেকে। এই যে হিন্দু কিনা, দেখুন পাহেলগাঁয়ের জঙ্গিরা কি জিজ্ঞেস করেছে, আইডি কার্ড ডেকেছে, আইডি কার্ডে যখন জিজ্ঞেস করছে আচ্ছা মোদির লোক, গুলি। হিন্দু মানে মোদির লোক। হ্যাঁ, মানে এটাই তাদের ধারণা ছিল। এবং যে 4-5 জন জঙ্গি তারা ঢুকে পড়লেন। এবং অত্যন্ত আশ্চর্যের বিষয়, আপনাকে আর একটা গুরুত্বপূর্ণ ইনপুট দিই। এনআইএ তো একদিকে ওই জঙ্গলটা পুরো ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালাচ্ছে। ওই দিন যে ছবি ভাইরাল হয়েছে, আপনার শোতেও খানিকটা আগে দেখাচ্ছিল, যে পর্যটক ওই জিপ লাইন করছে, একটি রোপওয়ে থাকে, একজন পর্যটককে ঠেলে দেওয়া হয়, তিনি মজা করতে করতে ওই জয় রাইড করতে করতে আর এক প্রান্তে চলে যান, দড়ির কোমরের সাহায্যের একটি ক্লিপ লাগানো থাকে। তাকে যে ঠেলে দিচ্ছে যে ব্যক্তিটি, ইনস্ট্রাক্টর, জিপ লাইনের ইনস্ট্রাক্টর, তিনি দেখছেন নিচে গুলি চলছে এবং আল্লাহু আকবার এই কথাটা তিনি বলছেন সেখানে। এবং তিনি দেখতে পাচ্ছেন যে সেখানে গুলি চলছে, মাটিতে লুটিয়ে পড়ছে লোকজন, মাত্র 8 ফুট ওপরে আছেন তিনি। ওই পর্যটকটাকে আটকাতে পারলেন না, বেঁচে গেছেন ওই পর্যটক। কিন্তু তিনি সবটা জেনে, অর্থাৎ তিনি জঙ্গি হামলা সম্পর্কে কিছু জানেন কিনা, বা এই যে নতুন জঙ্গি সংগঠন তারা পেহেলগাঁয়ের ওই জনবহুল এলাকাতে গুলি চালাবে সেটা জানতো কিনা, সেটা জানার জন্য ইতিমধ্যেই ওই জিপ লাইনের ইনস্ট্রাক্টরকে নিজেদের মানে কি বলবো ডিটেন করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এনআইএ। ফলে এটা বুঝতে পাচ্ছেন শুরুটা সেই বাংলাদেশ থেকে শুরু হয়েছিল। ছবিগুলো আমরা দেখছি যে কত মহিলার কান্না, কত মহিলার স্বজন হারানোর ব্যথা, কত মহিলার চরম অপমান, ভালোবেসে কাশ্মীর যারা ঘুরতে যায় সেখানকার মানুষের এই যে চরম অপমানিত হয়ে আসা, অনেক মহিলার বিধবা হওয়া, এই সমস্ত কিছুর কি মানে কোনো তোমার কি মনে হয় এতে তো খুব ভালোই মজা বেশ পাচ্ছে, বাংলাদেশে অনেক শক্তি আছে, খুব ভালোই মজা পাচ্ছে আর কি, তাই তো? একদম মজা তো পাচ্ছেই। এবং তারা এই বিষয়টা দেখছে যে এতদিন পর্যন্ত সংখ্যালঘুদের উপর বাংলাদেশে যেভাবে আক্রমণ হয়েছে, ডক্টর ইউনূস বলেছিলেন কিছুই হয়নি, শফিকুল বাবু বলেছিলেন প্রেস সচিব কিচ্ছু হয়নি, ভারতবর্ষকে কিচ্ছু দেখতে হবে না, ওসব আমাদের আভ্যন্তরীণ ব্যাপার, একদম নাক গলাবেন না। আর সেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিমস্টেকের আধারে বৈঠক করতে হলো ডক্টর ইউনূসকে। কেন, কি দরকার রয়েছে? আজকে মজা দেখছেন, ভারতে এতগুলো নিরাপরাধ মানুষ যারা কাশ্মীর বা ভূস্বর্গের সৌন্দর্য নিতে গিয়েছিল, আমি তো বলবো এবার কাশ্মীর বাদ দিয়ে অনেক ভূস্বর্গ আছে আমাদের ভারতবর্ষে, আমরা সেখানে অন্যান্য জায়গায় যাব। আপনি কয়েকদিন আগে কাশ্মীরিয়াতের কথা বলছিলেন না, একটু বলুন দর্শকদের কাশ্মীরিয়াতের কথাটা। আমি এই জায়গা থেকে একটা জায়গায়, আমি খুব গুরুত্বপূর্ণ জায়গা, আপনি টার্কির কথা বললেন, একটা হচ্ছে হামাস। এই হামাস বাংলাদেশ যখন যখন ঘটনাটা ঘটলো, গাজায় যখন বম্বিং করছে, এরা যখন কাশ্মীরে, তুমি বলছো আমি কাশ্মীরিয়াতের কথা কি বলবো, সেখানে তো কাশ্মীরিয়াতকে তো তারা যে কাশ্মীরের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিয়ে 80 দশকে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনকে ধর্মীয় রূপ দেওয়া হয়েছে, উগ্র ধর্মীয় রূপ দিয়ে ভারত রাষ্ট্রকে কিভাবে খণ্ড বিখণ্ড করা যায়, পাকিস্তান সেখান থেকে সমস্ত লজিস্টিক সাপোর্টগুলো দিয়ে গেছে, ট্রেন করেছে, সমস্ত কিছুই তো হয়েছে। এবং এবারে নতুন মাত্রা যখন গাজায় যখন হচ্ছে হামাস মডেল, এবং বাংলাদেশে বিষয়েও মিটিং হয়েছে, পিওকেতে মিটিং হয়েছে, এই সমস্ত কিছু। এবং এটা বলাই হচ্ছে যে হামাস, টার্কি, আইএসআই একটা নেক্সাস নিয়ে একটা কথা আসছে, টার্কির এখানে একটা ভূমিকা তারা পালন করার চেষ্টা করছে। ইসলামিক দুনিয়ার তিনি টার্কি হতে চাইছে খলিফা, দীর্ঘদিন ধরে তার স্বপ্ন, পাকিস্তান নয়, অন্য কোনো দেশ নয়, আরব নয়, এমনকি ইসলামিক ব্রাদারহুড সেটা পর্যন্ত ভারতের এই ব্যাপারে তারাও পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে মতের দ্বন্দ্বে তাদের ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই সুযোগে আইএসআই, হামাস এবং হচ্ছে টার্কি একটা নেক্সাস তৈরি হয়েছে। এই নেক্সাসটা কি মানে অল অফ এ সাডেন তৈরি হয়েছে, এবং এই নেক্সাসটা কি আগামী দিনেও খুব অ্যাক্টিভ থাকতে পারে বলে মনে করেন? পাকিস্তান এখন একা হয়ে গেছে, মুসলিম সন্ত্রাসবাদী দুনিয়া থেকে পাকিস্তান এখন একা, তাদেরকে কোনো রকম সাপোর্ট এই তুরস্ক এরা ভয় দিচ্ছে না, কারণ এরা বুঝে গেছে যে ভারতের পেছনে কারা কারা আছে, কোন শক্তিধর দেশ আছে। G8, G20, ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে এবং প্রচুর মুসলিম কান্ট্রি যেমন কাতার, যেমন ইরান, যেমন সৌদি আরব, এরা এই সমস্ত মুসলিম দুনিয়া আজকের ভারতের সঙ্গে আছে, থাকতেই হবে। আজকে তুরস্ক চাপে পড়ে আজকে তারাও সাইড থেকে সরে গেছে পাকিস্তানের সাইড না, কিন্তু সেটা কি সত্যি তাই? কেন অনেকে কিন্তু বলছে টার্কি এখনো পর্যন্ত একটা তার
পাকিস্তান বা হচ্ছে তার যেহেতু একটা স্বপ্ন রয়েছে যে ইসলামিক দুনিয়া সে খলিফা না। হতে চায়। ওসব ভোকাল টনিক দিচ্ছে, কিন্তু আলটিমেটলি তাদেরকে খুঁজে পাওয়া যাবে না, কারণ যে চাপ তৈরি হয়েছে আমাদের এই মুহূর্তে বড় ব্রেকিং এর দিকে আপনাদের কাছে নজর রাখছি। বিগ ব্রেকিং, প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক। প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক, প্রত্যাঘাতের সিদ্ধান্ত নিতে পূর্ণ স্বাধীনতা সেনাবাহিনীকে। পূর্ণ স্বাধীনতা সেনাবাহিনীকে, এই মুহূর্তের বড় খবর। এই মুহূর্তের বড় খবর, প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক। উচ্চ পর্যায়ের বৈঠক এবং প্রত্যাঘাতের সিদ্ধান্ত নিতে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী। বেশ কয়েকবার দফায় দফায় মিটিং এর পর পূর্ণ স্বাধীনতা সেনাবাহিনীকে। প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক। এই বৈঠকে তিন সেনাবাহিনী, স্থলসেনা, বায়ুসেনা, নৌসেনা, তাদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। সিডিএসএসকে অনিল চৌহান তার বৈঠক, এবং বৈঠকের পর প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত, প্রত্যাঘাতের সিদ্ধান্তে পূর্ণ স্বাধীনতা সেনাবাহিনীকে। ভারতীয় সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা প্রত্যাঘাতের জন্য। এই 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 মহেন্দ্রক্ষণের একটা অপেক্ষায় অনেকেই ছিলেন, বিশেষ করে সেনাবাহিনী। তারা ঠিক কিভাবে, কতটুকু অবধি, কোন জোন তারা লোকালাইজড ফর্ম ব্যবহার করবে কিনা বা কিভাবে যাবে, তার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে তিন সেনাবাহিনীকে। এই মুহূর্তের বিগ ব্রেকিং। 71 সালে ঠিক এরকমই ঘটনা কিন্তু ঘটেছিল। আপনার তখন মনে আছে? আমরা ছোট, আমার পুরো মনে আছে। মনে আছে। এই পূর্ণ স্বাধীনতা কিন্তু আদায় করে নিয়েছিলেন সেই সময় জেনারেল মানেকশা। আমি ছোট করে, সময় বোধহয় খুব অল্প, এটা বলতে পারি, সে 71 সালটা বলতে পারি না, মানে আমি ওই গল্পটাই বলবো, যে পূর্ণ স্বাধীনতাটা দিয়েছিল। স্বাধীনতা ম্যানেকশা পেয়েছিলেন, এবং তখন জেনারেল কাউ ছিলেন মানে আমাদের রয়ের প্রধান। তখন যখন রাত্রিবেলা ইন্দিরা গান্ধী তখন বারবার লাইব্রেরিতে যাচ্ছেন এবং ঘরে আসছেন, তখন আমি দিল্লিতেই থাকি, উনি বারবার তখন আসছেন, এসে বলছেন যে রক্তক্ষয় করা যাবে না, বিশ্ব জনমত আমার বিরুদ্ধে যাচ্ছে, বিনা রক্তক্ষয়ে বাংলাদেশকে 7 দিন টাইম দিলাম, আপনাদের 3 প্রধান রয়েছেন, আপনারা ঠিক করুন যে বিনা রক্তক্ষয়ে বাংলাদেশকে স্বাধীন করতে হবে। তার সেনারা প্রত্যেকে মাথা নত করে রয়েছেন। উনি আধ ঘন্টা পরে এসে আবার জিজ্ঞাসা করলেন, কেউ কোনো অ্যান্সার নেই। সেই সময় একজন বাঙালি, চট্টগ্রামের সাতকানিয়া জমিদার বাড়ির বরদা চৌধুরীর নাতি, জমিদার বরদা চৌধুরীর নাতি, তিনি তখন কাওয়ের 1 নম্বর অ্যাসিস্ট্যান্ট। তিনি তখন পরামর্শ দিয়েছিলেন, এটা আমি ডিফেন্স সেক্রেটারি আজকে বললাম, এটা জেনে বলছি, এটা অনেকেই জানেন না। তিনি তখন বলেছিলেন যে বাংলাদেশে এই পূর্ব পাকিস্তানের 1,13,000 সেনা রয়েছে বিভিন্ন ক্যান্টনমেন্ট, এবং এই ক্যান্টনমেন্ট খুব পাওয়ারফুল ক্যান্টনমেন্ট, প্রত্যেকটা ক্যান্টনমেন্ট আমেরিকা বানিয়ে দিয়েছে, এবং বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ। অতএব আমি জেনারেল কাউকে তখন পরামর্শ দেন যে আমরা মোটা মোটা পাইপলাইন করে 1-1.5 ফুট ডায়ামিটারের পাইপলাইন করে ক্যান্টনমেন্টে জল ঢোকাবো, সমস্ত ক্যান্টনমেন্ট ঘিরে নেবো, সিভিলিয়ান সরিয়ে দেবো, দিয়ে জল ঢোকাবো, গোলা বারুদ নষ্ট হয়ে যাবে, এবং ভেতরে সেনা বাধ্য হবে, কারণ ঘরের ভেতর সাঁতার, যদি বিশ্বের সেরা সুইমার হয় তাহলেও সাঁতার কাটতে অনেকে ডুবে যাবে, কারণ সিলিং এ কি সাঁতার কাটবে, নিঃশ্বাস নেবে কি করে, মানে এবং তারা বেরিয়ে এসে জল ঢুকিয়ে একটা কোইন্সিডেন্স পাচ্ছি, সিন্ধু নদের জল আর কি, অর্থাৎ কোথাও একটা জায়গায় জল ঢুকিয়ে দিয়েই সারেন্ডার করা হয়েছিল। পিওকে প্রধান আর কি জায়গা হতে চলেছে কিনা আমরা চেষ্টা করছি ডিফেন্সের। আমি পিসিআর কে বলবো একটু এই বিষয়টায় মনোযোগ দিতে, যে ডিফেন্সের এক্সপার্টরা কি বলছেন এই বিষয়ে, চেষ্টা মানে তাদের মতামত জানার চেষ্টা করতে হবে। হ্যাঁ, আমি যে কথা বলছিলাম, আপনি অনিল চৌহানের কথা বললেন, কিন্তু সেই 3.5 বছর পাকিস্তানে কাটানো অজিত দোভাল, যেটা জানা যাচ্ছে আজকের বৈঠকে তিনিও ছিলেন, এবং আবার নতুন কোনো মাস্টার প্ল্যান। আমরা আগেই বলেছিলাম যে এবার কোনো সার্জিক্যাল স্ট্রাইক নয়, এয়ার স্ট্রাইক নয়, সরাসরি আইএসআই হেডকোয়ার্টারে হিট করার জন্য ভারত কিন্তু প্রস্তুতি নিচ্ছে, এবং সেটা পাকিস্তান খুব ভালোভাবে বুঝে গিয়েছে, যার জন্য আর্টিলারি ফায়ারিং করছে, কারণ তারা জানে যে একটা রিটালিয়েট সিচুয়েশন যে কোনো মুহূর্তে তৈরি হবে। একটা কোইন্সিডেন্স, মানে 71-এর যে ঘটনাটা বলেন, সেই মহান একজন যিনি রয়ের একজন চৌধুরী, সাতকানিয়া জমিদার বাড়ির বরদা চৌধুরীর নাতি, আমি জায়গা সব কিছু বলে দিলাম। হ্যাঁ, সেই উদয় চৌধুরীর পরিকল্পনা অনুযায়ী যে জল ঢুকিয়ে দেওয়া ক্যান্টনমেন্টে, কোথাও একটা কি মিল পাচ্ছ? মানে হতে পারে। আজকে একটা আপনাকে কথা বলি, যখন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে 5টা 5-এ ফোন করেছিলেন প্রধানমন্ত্রী, এবং অজিত দোভাল অলরেডি তার বাড়িতে, বাসভবনে প্রধানমন্ত্রী, তিনি বলেছিলেন হাতে সময় কম রাজনাথ, জলদি আও, 5টা 45-এর মধ্যে মিটিং আমাদের শুরু করতে হবে। এবং দেখা গেল
একেবারে সঙ্গে সঙ্গে রাজনাথ সিং ঢুকলেন, সিডিএস ঢুকলেন, 3 সেনাপ্রধান ঢুকলেন, এরকম কোনো পরিকল্পনা নেই। বারবার বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন কর্তারা বলছেন, কর্নেলরা বলছেন, উইং কমান্ডাররা বলছেন যে এবার সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইকে ভারতের এই 26 জন মানুষ পর্যটক যারা কিছু বুঝতেই পারলেন না, বুঝে ওঠার আগেই মৃত্যুবরণ করলেন, তাদের প্রতিশোধ হবে কিন্তু ভয়ঙ্কর। এবং জঙ্গিরা ভাবতেও পারবে না কি শাস্তি অপেক্ষা করছে, পাকিস্তান ভাবতেও পারবে না কি শাস্তি অপেক্ষা করছে, এবং 71-এর সঙ্গে মিল পেলেও পাওয়া যেতে পারে। সুজিতদা, আপনারা অবশ্যই টেলিফোনের মাধ্যমে দূরভাষে যোগাযোগ করতে পারেন, আপনাদের মতামত জানান। তার কারণ একটা সন্ধিক্ষণের মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। ভারতীয় যে সেনাবাহিনী 3টে বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইটস এ বিগ ডিসিশন। প্রধানমন্ত্রী বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠকের পর দফায় দফায় এই বৈঠক হয়েছে। প্রত্যাঘাতের সিদ্ধান্ত নিতে পূর্ণ স্বাধীনতা, অর্থাৎ সেনাবাহিনী তার মতো করে সে প্রত্যাঘাত করতে পারে। এবং আমরা দেখেছি যে মিশন আক্রমণ একটা প্রস্তুতি চলেছে 5-6 দিন ধরে। এই প্রস্তুতির পর কিন্তু পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা রয়েছি জনমতে, আপনারা আপনাদের এই মতামত জানান। তাহলে কি একদম যুদ্ধের দোরগোড়ায় গিয়ে দাঁড়ালো ভারত? এই মুহূর্তে পূর্ণ স্বাধীনতা এবং সেটা বাহিনী কিভাবে ব্যবহার করবে, এই বিষয় নিয়ে হচ্ছে আমরা এখন গুরুতর একটা বিষয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এবং প্রত্যাঘাতের সিদ্ধান্ত নিতে পূর্ণ স্বাধীনতা অর্থাৎ 2025-এ আজ মিস্টার আর.কে শ্রীবাস্তব রয়েছেন, বিশিষ্ট প্রতিরক্ষা বিশেষজ্ঞ মিস্টার আর.কে শ্রীবাস্তব। আপনি দীর্ঘদিন দেখেছেন সেনাবাহিনীর 3টি বিভাগকেই, অর্থাৎ নৌসেনা, বায়ুসেনা, স্থলসেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী দফায় দফায় বৈঠকের পর। এই পূর্ণ স্বাধীনতার আক্ষরিক অর্থ একটু যদি আপনি বুঝিয়ে বলেন। নমস্কার, খুব ভালো নমস্কার। এখন যেটা পূর্ণ স্বাধীনতার কথাটা আপনি যা বলছেন, এটা আমাদের সরকার যিনি আছেন উনি যেটা প্রসিজার গুলো ফলো করছেন, এটা বিশ্বকে দেখানো হচ্ছে যে আমরা যা করতে যাচ্ছি, আমাদের সঙ্গে আমাদের জনগণ আছে, আমাদের কাছে জনমত আছে, আমাদের কাছে সব লোক আছে একসঙ্গে। আপনি দেখবেন 22 তারিখের পর যেটা ঘটনাগুলো হয়েছে, আগে হয়েছে ডিপ্লোম্যাটিক জিনিস, ওটা আপনি জানেন। তারপরে আপনাদের ওয়াটার হয়েছে, এটা আপনারা কভার করেছেন। তারপর হয়েছে আপনার সিসিএস মিটিং, ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, তারপরে ওর মধ্যে একটা ডিসিশন নিয়েছে। তারপর আপনি দেখবেন একটা অল পার্টি মিটিং হয়েছে, তারপর আপনি দেখবেন একটা স্ট্যান্ডিং কমিটি অন ডিফেন্স, ওরা সবাইকে ডেকে ওরা বলেছে কি আমরা কি করতে চলেছি। আর আজকে অ্যাপেক্স যেটা আছে, এটা সব হওয়ার পর আজকে যখন প্রধানমন্ত্রী বলেছেন আপনাকে পূর্ণ স্বাধীনতা দিচ্ছি, এটা বিশ্বকে একটা মেসেজ দেওয়া হচ্ছে। আর এটা মাল্টিলেয়ার মেসেজ, শুধু পাকিস্তানকে নয়, এটা পুরো বিশ্বকে মেসেজ দেওয়া হচ্ছে যে লুক, উই আর রেডি। আমাদের দেশ, আমাদের ভারত, এখন আমরা রেডি আছি, যুদ্ধ করার জন্য আমরা রেডি আছি। আর আমরা বলেছি 3টে সেনা নিচ্ছি, তার মানে কি হলো? তার মানে হলো যে টার্গেট সিলেকশন বা টার্গেট এভলিউশন, টার্গেটের সম্বন্ধে যেটা কতটা হবে, ইন্টেলিজেন্সটা হবে, ওইটা আপনার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার দেবেন। তার মানে মিস্টার দোভাল উইল গিভ আস ইম্পর্টেন্ট টার্গেট গুলো যেটা আছে, হাই ভ্যালু টার্গেট যেটা আমরা বলি, ওর সম্বন্ধে উনি বলবেন কি এটা লেন্থ, এটা ব্রেথ, এটা এ আছে। ওর মধ্যে ওরা নিশ্চয়ই একটা আলোচনা করেছেন যে এইটা নষ্ট করলে পাকিস্তানের যেটা কমব্যাট পটেনশিয়াল আছে, ওটা লড়া করার যেটা ক্ষমতাটা আছে, ওটা কম হয়ে যাবে। দ্যাট ইজ পয়েন্ট 1। নাও ডিপেন্ডিং অন দ্য টার্গেট, এখন ইন্টিগ্রেটেড ফোর্স যেটা আছে, যার মধ্যে আমাদের পদাতিক সেনা আর্মি আছে, যার মধ্যে আমাদের এয়ারফোর্স আছে, যার মধ্যে আমাদের নেভি, এবার তো ইন্ডিয়ান নেভি খুব জবরদস্ত রোল প্লে করেছে আফটার 22 আগে আইএনএস সুরত থেকে ওরা একটা মিসাইল ফায়ার করলো, আবার একটা মিসাইল ফায়ার করলো। তার মানে ওরা যতগুলো মারাকান কোস্ট আছে, যেটা করাচি আছে, যেটা গোদার পোর্ট আছে, ওটা পুরো ব্লক হয়েছে। তার মানে ইকোনমিক ব্লকেড হ্যাজ স্টার্টেড। ডমিনেশন যেটা আছে আরাবিয়ান সি হয়েছে। তার মানে হলো ইন্ডিয়ান ওশান থেকে যেটা সি লাইন অফ কমিউনিকেশন আছে, যেখান থেকে আপনার জিনিসপত্র যায়, এনার্জি লাইন যেটা যায়, ওখানে ডমিনেট করা হচ্ছে। আর এই মেসেজটা শুধু পাকিস্তানে নয়, ওদের বন্ধু যেটা আমরা বলি চায়নাকেও দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে ইন্টারন্যাশনাল। ধন্যবাদ মিস্টার আর.কে শ্রীবাস্তব। সময় আজকে একেবারে অতিক্রান্ত। আপনার এই যে বিশ্লেষণ, যে পূর্ণ স্বাধীনতা সেনাবাহিনীকে দেওয়ার মানেটা ঠিক কি, অর্থাৎ একটা বড় রকমের দিকে পদক্ষেপের দিকে আরও এক কদম এগিয়ে গেল ভারতীয় সেনাবাহিনী। পূর্ণ স্বাধীনতা দিয়েছে ভারতীয় দফায় দফায় বৈঠকের পর 3 বাহিনীকে পূর্ণ স্বাধীনতা। প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত।
আজকের মতো জনমত এই পর্যন্তই থাকছে, তার কারণ হচ্ছে এর পরের বিভিন্ন রকম ঘটনা প্রবাহ আপনারা নিঃসন্দেহে দেখতে গেলে এবং তার প্রকৃত বিশ্লেষণ দেখতে গেলে এবং কোনো রকম ফুলিয়ে ফাঁপিয়ে বিষয় নয়, একেবারে সত্যাসত্য জানতে গেলে আপনারা অবশ্যই নজর রাখুন আর+ নিউজের পর্দায়। আর প্রত্যেক দিন জনমত নিয়ে তো আমরা হাজির থাকছি। ধন্যবাদ রতন হাতি আপনাকে, ধন্যবাদ সুচারু মিত্র আপনাকে, ধন্যবাদ আপনাদেরকেও যারা দেখলেন আজকের পর্বের জনমত। দেখতে থাকুন আর+ নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।